এত অ্যাডজেক্টিভস নিয়ে কনফিউজ কেন হয়ে যাচ্ছে তোমরা? অ্যাডজেক্টিভসের যে তিনটে ভাগ হয়, অর্থাৎ যেটা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, সেই অনুযায়ী যে অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো হয় সেইগুলো অনেক ক্ষেত্রেই জটিলতা সৃষ্টি করে দেয়। তাই এটা থেকে বেরোনোর জন্য একটা সহজ উপায় আছে, সেটাই নিয়ে আজকে আমি এখানে চলে আসলাম। খুব সহজে তোমরা এই ডিগ্রি অফ কম্প্যারিজনকে বুঝতে পারো, যেটা আজকের আমাদের আলোচনার টপিক। তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্স ডম। তো চলে এসো আজকে এই কনসেপ্টটাকে খুব সিম্পলভাবে বুঝে নাও। এত সহজ সরল একটা বিষয় যে একেবারেই কিন্তু নেক্সট টাইম থেকে তোমরা দেখবে কোনো রকম সমস্যা তোমরা ফেস করছো না। তো এখানে ডিগ্রি অফ কম্প্যারিজনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিগ্রিকে আমরা প্রধানত তিনটে কনসেপ্ট থেকে জাজ করি। একটা অ্যাডজেক্টিভের ফর্মকে আমরা তিনটে কনসেপ্ট থেকে বোঝার চেষ্টা করি। একটা হলো পজিটিভ, আরেকটা হচ্ছে কম্প্যারেটিভ, আরেকটা হলো গিয়ে সুপারলেটিভ, রাইট? এই তিনটেই হচ্ছে বেসিক ফর্ম। এবার কোনটা ঠিক কীরকমভাবে কাজ করে? পজিটিভের ক্ষেত্রে প্রধানত আমরা এরম ধরনের শব্দের ব্যবহার করি, যেমন ধরো টল, তারপরে ধরো স্মল, এরকম। তারপরে যদি বলি ইন্টেলিজেন্ট, এগুলো সবই হয় পজিটিভে। কিন্তু যেই কম্পারেটিভ হয় তখন কি হয়? কম্পারেটিভ মানে সেখানে আমরা প্রধানত দেখি একটা ইআর যোগ হচ্ছে। ইয়ারটা প্রধানত কোন ক্ষেত্রে যোগ হয়? মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে ইয়ার যোগ হয়। কখনো কখনো কিছু কিছু ডাইসিলেবিক ওয়ার্ড আছে, অর্থাৎ যেখানে দুবার উচ্চারিত হয়, এরকম কিছু শব্দ আছে যেখানে কিন্তু ইয়ার যোগ হয়। সবগুলোতে আবার আমরা ইউজ করি না। যাই হোক, তো কেমন ধরো টল আছে, এখানে টল থেকে টলার। তারপরে স্মল আছে, স্মল হয়ে যায় কি স্মলার। কিন্তু যেই ইন্টেলিজেন্টটা হয়, ইন্টেলিজেন্ট যেহেতু অনেকবার ভাঙে, তাই জন্য আর সেটা ইন্টেলিজেন্টার এরকম হয় না। কি করি আমরা? জাস্ট একটা মোর যোগ করে দিই এবং সেই মতন লিখি মোর ইন্টেলিজেন্ট, তাই তো? এইটাই হচ্ছে আমরা জানি এক্ষেত্রে ফর্ম হয়। আর যখন সুপারলেটিভে আসি সেখানে কি হয়? সুপারলেটিভ মানে প্লাস ইএসটি, সেখানে আমরা প্রধানত ইএসটি যোগ হতে দেখতে পাই। তো সেই সেন্সে এই টল শব্দটার সাথে যদি ইএসটি যোগ হয় তাহলে হবে টল, ইএসটি যোগ হলে টলেস্ট। ভুলেও কিন্তু এই টলারের সাথে ইএসটি যোগ করবে না, টলারেস্ট এরকম হয় না। যোগ যেটা হবে সেটা কিন্তু মূল ফর্মের সাথে হবে, ওকে? এটাকে মাথায় রাখবে। টল, টলার, টলেস্ট। স্মল, স্মলার, স্মলেস্ট, ইএসটি যোগ হয়। আর যেই ইন্টেলিজেন্ট এসে যায়, যেটা কিনা একটা বড় শব্দ, অনেকবার সিলেবেল ভাঙছে, ইন্টেলিজেন্ট, সেই জন্য এখানে হবে মোস্ট ইন্টেলিজেন্ট। এটা মোস্টও হতে পারে, লিস্টও হয়, আবার এখানে মোর হচ্ছে যেমন তেমন লেসও হয়, এরকম হয় আর কি। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন রকমভাবে হয়। তো মোটামুটি আমরা ডিগ্রির এই চেঞ্জগুলো খুব কমনলি দেখতে পাই, যেখানে এরকম ধরনের ফর্মে চেঞ্জ হয়। এবার পজিটিভ ডিগ্রিটা ঠিক কীরকমভাবে কাজ করে, কম্পারেটিভটা কীভাবে কাজ করে, সুপারলেটিভটা কীভাবে কাজ করে, খুব সহজ উপায় এটা বোঝা যেতে পারে। দেখো, আমি এখানে একটা ছবি, মানে দুটো ছবি দিয়েছি। এখানে প্রথম যে ছবিটা, সেখানে এই যে লোকটা, এর নাম ধরা যাক এ। দ্বিতীয় যে লোকটা, তার নাম ধরা যাক বি। এদিকে যে আছে, এখানে এর নাম ধরা যাক সি, আর এর নাম ধরা যাক ডি। তো এ, বি, সি, ডি, চারজন এখানে ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি। এই চারজন ব্যক্তির মধ্যে যদি আমি প্রথম এই দুজনকে তুলনা করি, সেই দুজনের ক্ষেত্রে যদি কম্পেয়ার করে বলি এদের মধ্যে কে বেশি লম্বা, কে বেশি ছোট, কে বেশি লম্বা বললে অবশ্যই এই লোকটা বেশি লম্বা হচ্ছে এ, কে বেশি ছোট বললে অবশ্যই এই যে লোকটা সে হচ্ছে বি, যার নাম, তাই না? তো এই যে দুজনের মধ্যে তুলনা, যদি আমি বলি এ বি এর মতন শর্ট নয়, এই যে মতন শর্ট নয় বললাম, মতন সেন্সটা যেই আসলো তার মানে কিন্তু জানবে সেটা পজিটিভের সেন্সকে হাইলাইট করছে। আবার যদি বলি যে এ বি এর চেয়ে বেশি লম্বা, যে এরকম চেয়ে বেশি লম্বা, এর থেকেও বেশি লম্বা, এরকম সেন্স আসলো, তখন সেটা আসছে কম্পারেটিভের ফর্ম। একই রকমভাবে সি আর ডি এর ক্ষেত্রেও একই পয়েন্টটা থাকবে। এবার যদি ধরো বলা হয় এই চারজনের মধ্যেই, সবার মধ্যেই আর কি, যদি কাউকে বলা হয় কে সবার থেকে বেশি লম্বা, তাহলে দেখা যাচ্ছে এ সবার থেকে হয়তো একটু হলেও বেশি লম্বা হচ্ছে। তাহলে এ যেহেতু বেশি লম্বা হচ্ছে, এই সেন্সটা যেভাবে বোঝাচ্ছি আমরা সবার মধ্যে তুলনা করে, সেইখানে আমরা সুপারলেটিভ ইউজ করতে পারি। আবার যদি ইউজ করতে পারি না, ইউজ করতে হবে অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে ইউজ করাটাই একমাত্র আমাদের সঠিক উপায়। সেক্ষেত্রে যখন দেখা যায় যে অনেকের মধ্যে তুলনাটা হচ্ছে, তখন সেক্ষেত্রে সেইটার আমরা সুপারলেটিভ করতে পারি, কম্পারেটিভ করতে পারি এবং পজিটিভটাও করতে পারি। কিন্তু যদি দেখা যায় তুলনাটা শুধুমাত্র দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে বা দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, সেটার সুপারলেটিভ কোনো দিন সম্ভব নয়। কেউ যদি বলে দুজন ব্যক্তির মধ্যে বা দুটো জিনিসের মধ্যে তুলনা হলে সেটাকে সুপারলেটিভ করো, তাহলে সেই প্রশ্নটাই ভুল।
কেন? কারণ তুমি কমন সেন্স দিয়ে ভেবে দেখো, অত কিছু গ্রামাটিক্যাল থিওরি অনুযায়ী সব কিছু বুঝতে হবে না, সাধারণ বুদ্ধিটা এখানে খাটাও। কি ব্যাপারটা হচ্ছে, যদি তুমি বলো কাউকে সেরা, সেরা তুমি কাউকে কখন বলবে? নিশ্চয়ই দুজনের মধ্যে তুলনা করে কাউকে তুমি সেরা বলতে পারবে না বা শ্রেষ্ঠ বলতে পারবে না। এই শ্রেষ্ঠ কথাটাই আসে একমাত্র সুপারলেটিভের ক্ষেত্রে। তো শ্রেষ্ঠত্ব তখনই হয় যখন অনেকের মধ্যে তুমি তুলনা করতে পারো। সেই সেন্স থেকে কোনোদিন আমরা দুজন ব্যক্তির মধ্যে তুলনা করে সেটা সুপারলেটিভ ফর্ম পাবো না। দুজন ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে যখন তুলনা হবে তখন সেক্ষেত্রে শুধুমাত্র পজিটিভ এবং কম্প্যারেটিভটা পসিবল। কিন্তু যেই অনেকের মধ্যে হবে তখনই আমরা তিনটে ফর্মই কিন্তু করতে পারবো। ঠিক কীভাবে করতে পারবো সেই বিষয়টাকে খুব সিম্পলভাবে আমি এখানে প্রেজেন্ট করছি, তোমরা দেখো। আমি পরের কনসেপ্টগুলো পরপর আর কি বলছি। নেক্সট পয়েন্টে এসো, সেখানে দেখা যাক কী বিষয়টা আমি লিখেছি। এখানে দেখো একটা চার্ট আমি প্রেজেন্ট করেছি, একদম সিম্পল একটা চার্ট। এই চার্টটাকে একটু মনে রাখো, একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এখানে আমি টোটাল কনসেপ্টটাকে বুঝিয়েছি খুব সহজভাবে। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা খুব কমনলি যে ফরমেশনটা দেখি বা বলতে পারো যে জিনিসটা দেখি এক চান্সে মনে করো এই তো এটাই তো পজিটিভ ডিগ্রি, কনফিউজ হওয়ার কোনো জায়গাই থাকবে না। সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমরা এই অ্যাজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাজের ব্যবহার লক্ষ্য করি। আবার আরেকটা দিকে সো, অ্যাডজেক্টিভ এবং অ্যাজের ব্যবহার লক্ষ্য করি। যদি আমরা ব্যাকে যাই একটু, সেখানে দেখো এই যে লিখলাম আমি টল, স্মল, ইন্টেলিজেন্ট, এগুলো সব হচ্ছে পজিটিভের ফর্ম। এই ফর্মগুলোকে তোমরা ওখানে ইম্যাজিন করতে পারো। টল ফর্মটাকে যদি আমরা ধরে নিই তাহলে পজিটিভে হবে অ্যাজ টল অ্যাজ বা সো টল অ্যাজ, এরকম। এর মধ্যে বলে দিই এটার ইউজটা কিন্তু আজকাল অতটা হয় না, মানে খুব কমই বলতে গেলে। সেই তুলনায় এটার ব্যবহারটা অনেকটা বেশি হয়। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি? সেখানে আমরা অ্যাডজেক্টিভের ব্যবহারটা দেখি, মানে টল, তার সাথে কি হয়, ইআর যোগ হয়। টল ইআর যোগ হয়ে হচ্ছে টলার, টলার হয়। আর মূল যে বিষয়টা দেখে আমরা কম্পারেটিভ চিনি সেটা হলো দ্যান। দ্যানের ব্যবহারটা খুব লক্ষ্য করা যায়, এটা কম্পারেটিভে হয়। এছাড়া এর আরেকটা ফর্ম হয় যখন কিনা শব্দটা দেখি এরকম বড় শব্দ আছে, যেমন ইন্টেলিজেন্ট, বিউটিফুল, ইন্টেলেকচুয়াল, এরকম টাইপের শব্দগুলো যেই থাকে, বেশ অনেকটা বড় শব্দ, বেশ কয়েকবার আমরা সিলেবেল দেখতে পাচ্ছি ভাঙছে, তখন সেক্ষেত্রে আমরা মোর ব্যবহার করতে পারি যখন বেশি বোঝাতে হয়, এবং কম বোঝাতে হলে আমরা লেস ব্যবহার করি, এবং তার সাথে সাথে দ্যানের ব্যবহারটাও হয়। কিন্তু এখানে কোনোভাবেই ইআর যোগ হবে না, এটা অবশ্যই মনে রাখবে। বিউটিফুল আর ইন্টেলিজেন্ট আর এসব অদ্ভুত রকমের কিছু করবে না, কারণ ওয়ার্ডটা অলরেডি বড়, আরও কিছু যোগ করে অতিরিক্ত বড় করার মানেই হয় না। তো সেই জন্য ওখানে ইআর এবং যে মানে ইআর যোগ করার যে প্রসেসটা এক্ষেত্রে খাটবে না। কিন্তু ছোট শব্দ হলে ওইরকম মানে সিঙ্গেল সিলেবেল বা বলতে পারো যদি ডাইসিলেবিক হয়, অর্থাৎ দুবার ভাঙে এরকম হয়, তখন সেক্ষেত্রেও হতে পারে। তবে দুবার ভাঙা শব্দের ক্ষেত্রে আমি যেটা বললাম যে সব কটার ক্ষেত্রে আবার হয় না, অনেক এমন শব্দ আছে যেগুলোতে কিন্তু ইআর যোগ হয়। যাই হোক, এবার তারপরে নেক্সট ওয়ানটা দেখো, সুপারলেটিভ। সুপারলেটিভে কি বলা হচ্ছে, সেখানে দা যোগ হয়। এইটা তোমার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবে। যখন তুমি অ্যাডজেক্টিভটা দেখবে তার আগে যদি দেখো দা আছে তাহলে জানবে সেটা সুপারলেটিভ কিন্তু হচ্ছে। নির্দিষ্ট করে বলছে, দাটা দেওয়ার মানেটাই হচ্ছে ওটাকে স্পেসিফাই করা হচ্ছে যে ও শ্রেষ্ঠ, ও সবার সেরা, তাই জন্য ওখানে কিন্তু দা ব্যবহার করা হচ্ছে। তো সেই সেন্সে এখানে দাটা আসে, যেটা আমাকে পয়েন্ট করে দেয় যে এটা হলো সুপারলেটিভের ফরম্যাট। অ্যাডজেক্টিভের সাথে সাথে ইএসটি যোগ হয়, মানে টল যেটা, ওটা এখানে যেটা টল হচ্ছিল, এই টল শব্দটা এখানে হয়ে গেল টলার, আর এখানে হয়ে যাচ্ছে টলেস্ট। টলেস্ট ইএসটিটা ওখানে যোগ হয়। আর কি হয়, এছাড়া যখন শব্দটা বড় হয়, যেমন আমি ইন্টেলিজেন্টের কথা বললাম বা বিউটিফুল, এগুলোর ক্ষেত্রে দা, তারপরে মোস্ট আসে, আর একটা দা এবং লিস্ট আসে। যখন পজিটিভ দিকে বলতে পারো যে বলতে পারো বেশি এরকম সেন্সে, সেক্ষেত্রে মোস্টটা অ্যাপ্লিকেবল। আর যখন একদম কম, নিম্ন, এরকম টাইপের ম্যাটারগুলো আসে সেক্ষেত্রে লিস্ট বলা হয়। তো দ্য মোস্ট, তারপরে অ্যাডজেক্টিভ, আর এখানে দ্য লিস্টের পরে অ্যাডজেক্টিভটা বসবে। এই হচ্ছে মোটামুটি কনসেপ্টটা। তোমরা শুধু এই চারটাকে খেয়াল রাখবে, কোন ডিগ্রি কিভাবে চিনবে। একদম সহজ উপায় হচ্ছে এই চারটা। এখানে যে কনসেপ্টটা আছে, এই বেস ফ্যাক্টরগুলো থাকবেই, এই বেস ফ্যাক্টরগুলো থাকবেই। হয়তো কিছু কিছু জিনিস একটু এদিক ওদিক ঘুরে গেল, সরে গেল, এরকম হয়। সেন্টেন্সের মানে স্ট্রাকচার অনুযায়ী কিছু কিছু চেঞ্জ আসতে পারে, ডিপেন্ড করে। কিন্তু এটা একটা বেসিক কনসেপ্ট যেগুলো তুমি দেখতে পাবে, এগুলোর মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবে কি ডিগ্রিতে আছে আর কোন ডিগ্রিতে আমি করছি। তো এটা কিন্তু খুব ভাইটাল একটা সেকশন, এটা মনে না রাখলে ডিগ্রি কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তাই জন্য এটা একটুখানি ভালোভাবে মাইন্ডে অ্যাবজর্ব করে নাও, এই হলো ব্যাপার। তাও এমন কিছু কঠিন বিষয় না, এরমভাবে পয়েন্ট আউট করে নিতে পারো। দ্যান মানে কম্পারেটিভ, দা মানে সুপারলেটিভ, আর যখন পজিটিভ হবে তখন কিছুই না, ব্যাস এই তো কনসেপ্টটা।
তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ মনে হবে। আর একটা জিনিস ভাবতে পারো যে পজিটিভ মানে আমরা অ্যাজের ব্যবহার করছি, কম্পারেটিভ মানে সেখানে মোর আসছে, আর মানে যেটা এখানে হয়েছে মোর বা লেস এটা আসছে, সুপারলেটিভ মানে মোস্ট বা লিস্ট আসছে, কিন্তু সেটা ভ্যারি করে, যেখানে কোনো কোনো সময় দেখি ইএসটি যোগ হচ্ছে আর কোনো কোনো সময় দেখি মোস্ট বা লিস্ট আসছে। একই রকমভাবে কম্পারেটিভেও তাই, কোনো কোনো সময় ইয়ার যোগ হচ্ছে আর কোনো কোনো সময় মোর বা লেস ব্যবহার হচ্ছে। এই হচ্ছে থিওরিটা। এই পয়েন্টগুলো জাস্ট মাইন্ডে পিন পয়েন্ট করে রেখে দাও, কনফিউশন আর থাকবে না। এবার আমরা নেক্সট স্টেজে আসি। সেখানে দেখো আমি 3টে ডিগ্রির মধ্যে বলেছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। 3টে ডিগ্রিতে 3 রকমের জিনিসের ব্যবহার আমাদেরকে একটু মনে রাখতে হবে, তাহলে ডিগ্রি করাটা অনেক সহজ হয়ে যাবে। কি? প্রথমত পজিটিভ ডিগ্রিতে আমরা যেটা দেখব সেখানে নো আদার, এই নো আদারের ব্যবহারটা খুব হয়, এই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এছাড়া কম্পারেটিভ ডিগ্রিতে যেখানটায় দেখবে পজিটিভে নো আদার হচ্ছে, সেম ডিগ্রিটা যখন চেঞ্জ করে তুমি কম্পারেটিভ করবে সেই নো আদারের জন্য আসবে এনি আদার কম্পারেটিভে। সুপারলেটিভে কিছু আসে না, ওকে, কিছু আসে না, ভেরি ফিউ আসে পজিটিভ ডিগ্রিতে। এছাড়া আর একটা রুল আছে যেখানে দেখবো ভেরি ফিউ আসছে, এবং সেটা চেঞ্জ হয়ে যখন কম্পারেটিভ হয় তখন সাম আদার হতে পারে, মেনি আদার হতে পারে, মোস্ট আদারও আসতে পারে। এবং সেটা যখন সুপারলেটিভে যায় তখন সেখানে ওয়ান অফ এর ব্যবহার হয়, ওয়ান অফ, এরপরে ওয়ান অফ দ্য বলে বলতে হয় কিছু। যাই হোক, এই সেকশনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কি থাকলে কিসে পরিবর্তন করি, তাই এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা আসবো মূল চেঞ্জের বিষয়টা, এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্টটাকে বুঝবো, এটা অনেক ইজি হয়ে যাবে। যেরকম দেখতে লাগছে আদৌ এত জটিল বিষয় নয়, আমরা পরপর চেঞ্জগুলো করব যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে দেখো একটা আমি এখানে লিখেছি টাইপ 1। প্রধানত 4টে টাইপে আমরা যদি এই বিষয়টাকে বুঝি তাহলে সমস্যা আর হবে না। প্রথম লাইনটা কি বলা হচ্ছে, সে আমার মতন লম্বা, সে আমার মতন লম্বা। তো এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, সে আমার মতন লম্বা, কি হবে? সহজ সরল ভাষায় সে আমার মতন লম্বা, তো হি ইজ আমার মতন লম্বা। আমরা কি দেখেছিলাম একটু আগে, যখন আমরা পজিটিভ ডিগ্রির ফরম্যাট করলাম সেক্ষেত্রে কি দেখলাম যে পজিটিভ ডিগ্রি যখন হয় সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পজিটিভের ক্ষেত্রে অ্যাজ আসে এবং মাঝখানে অ্যাডজেক্টিভ আসে, তারপরে অ্যাজ আসে, বা সো অ্যাজ এরকমও করতে পারো। তো আমরা এই প্রথম যে ফরম্যাটটা এটাকে ফলো করব, সেই মতন আমরা এটাকে করব। তো দেখা যাক, তো হি ইজ লিখবো আমরা এখানে অ্যাজ, হি ইজ অ্যাজ কি লম্বা। এই যে লম্বা এটা আমায় লিখতে হবে, এটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলা, তার দোষ গুণ অবস্থা ইত্যাদি জিনিস নিয়ে বলে, সেটা এখানে লম্বা আমরা এই শব্দটার মাধ্যমে তার বুঝতে পারছি, এই সে সম্পর্কে কথা, আমি সম্পর্কে কথা, এগুলো বোঝা যাচ্ছে। তো সেই সেন্সে হি ইজ অ্যাজ, তারপরে লিখবো টল, অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে আবার আসবে অ্যাজ, হি ইজ অ্যাজ টল অ্যাজ কে না আমি, আই এর পরে তোমরা আই অ্যাম এটা লিখতে পারো, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, কিন্তু এটার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। তোমরা এখানে অ্যামটাকে না লিখে সিম্পলি আই লিখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। এবার এখানে আরেকটা কথা বলে দিই, এখানে হি ইজ অ্যাজ টল অ্যাজ আই এর পরিবর্তে মি কিন্তু করবে না, সেটা এখানে হবে না। এখানে আইটাকে একটা সাবজেক্ট সেন্সে দেখা হচ্ছে, দুজনের মধ্যেই সমান আর কি ইকুয়াল স্ট্যান্ড পয়েন্ট থেকে কম্পেয়ার করা হচ্ছে। আর আমি বললামও আইয়ের পরে অ্যাম এই সেন্সটা থাকে, তাই জন্য এটা একটা সাবজেক্ট ফর্মে থাকছে, সেই জন্য এটাকে তোমরা মি করতে পারবে না, করো না। তো এখানে সাবজেক্ট ফর্মে আইটাকেই রাখবে, হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতন লম্বা। এবার যদি আমরা এই ডিগ্রির ফরমেশনটা তাহলে যেটা হয়ে গেল, এটা কি দাঁড়ালো, এটা হলো পজিটিভ ডিগ্রির ফরম্যাট। ওকে, এখানে দুজন ব্যক্তির মধ্যে তুলনা হচ্ছে, একটা সে আর একটা হলাম আমি, দুজনের মধ্যে তুলনা হচ্ছে। যেটা আমি প্রথমে বললাম, যখন দুজন ব্যক্তির মধ্যে তুলনা হবে তখন সেটা সুপারলেটিভ পসিবলই না, তো এখানে সুপারলেটিভ হবে না, এখানে আমরা শুধুমাত্র কম্পারেটিভ এবং পজিটিভ দেখব। এবার মনে রাখবে একটা কথা বলে দিই, পজিটিভ এই নামটা যেই মাইন্ডে শুনবে এটা একদম মানে একেবারে কনফিডেন্টলি ধরে নেবে পজিটিভ আছে মানে অপোজিট সেন্স হতে বাধ্য, হয় এটাতে বা ওটাতে, এরকম হচ্ছে ব্যাপারটা। মানে এখানে যেহেতু পজিটিভ আছে তাই জন্য যখন আমরা এটা থেকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ ডিগ্রিতে সেখানে আমাকে এটা ঠিক উল্টো রকমভাবে লিখতে হবে। উল্টো রকম মানে উল্টো বলতে গেলে এখানে যে ধরনের সেন্স থাকবে, যদি দেখো এই লাইনটার মধ্যে কোথাও নট নেই তাহলে কম্পারেটিভে নট আনতে হবে, যদি লাইনটার মধ্যে নট থাকে তাহলে কম্পারেটিভে নট তুলে দিতে হবে, একে অপরের অপোজিট করতে হবে, বা বলতে পারো একদিকে অ্যাফার্মেটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। এই রুলটা মাইন্ডে রেখো।
তো হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এটা আছে। আমার কাজটা ঠিক ওই ভয়েস চেঞ্জের মতন খানিকটা, আইটাকে এই মাথায় নিয়ে চলে এসো, দিলাম। আইয়ের পরে কি হয়, ইজ তো হয় না, কি হয়, অ্যাম হয়, যে অ্যামটা ওখানে আমরা সেন্স করছিলাম সেটা, আই অ্যাম। এবার কি করব, দেখো এখানে আমি যেটা বললাম ওটার অপোজিট করতে হবে, তার জন্য অ্যামের পরে লিখতে হবে একটা নট, কারণ আগের লাইনে কোনো নট ছিল না, তাই এই সেকশানে আমাকে নট আনতে হবে। আই অ্যাম নট কি না টল, সেটার কম্পারেটিভ ফর্ম লিখতে হবে। তো কম্পারেটিভ ফর্ম টলের কি হবে, টলার হবে, সেটা লিখবো, ইয়ার যোগ হয়ে যাবে। আই অ্যাম নট টলার, তারপর লিখতে হবে দ্যান। আই অ্যাম নট টলার দ্যান কে, হি। খেয়াল রাখবে, বারবার বলছি, এখানে হিম কিন্তু যদি লেখো হি এর জায়গায় তাহলে কিন্তু ভুল হবে, হিম লিখবে না, এখানে সাবজেক্ট সেন্সটা আসবে, যেমনটা প্রথম লাইনে দেখলে সেরকমভাবেই। তাহলে এখানে যেটা মূল ইম্পর্টেন্ট জায়গা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা নটের জায়গাটা, একটা এখানে ইয়ার হচ্ছে, আরেকটা হলো দ্যান হয়ে যাওয়াটা। তো এটা অবশ্যই মনে রাখবে, নটের কথাটা যেটা বললাম, যদি নট থাকে তাহলে আমি নট করব না, যদি নট না থাকে তাহলে আমি নট করব, এই হচ্ছে থিওরি, অপোজিটে আনতে হবে। তুমি যদি কম্পারেটিভ থেকে পজিটিভে করো সেটার ক্ষেত্রেও সেম ম্যাটার আসবে, পজিটিভ থেকে কম্পারেটিভ করলে সেটার ক্ষেত্রেও সেম হবে। ওই নট সেন্সটাকে থাকলে তুলতে হবে আর না থাকলে দিতে হবে, এই হচ্ছে থিওরি। তো এটা হয়ে গেল, আই এম নট টলার দ্যান হি, আমি ওর চেয়ে লম্বা নই, বিষয়টা তো সত্য, আমি তোর চেয়ে লম্বা নই, তো সেটাই কিন্তু এখানে বোঝানো হলো। আর একটা কথা এখানে বলে দিই, যদি আমরা লাইন বাই লাইন অর্থগত দিক থেকে দেখি, প্রথম লাইনে ছিল সে আমার মতন লম্বা, সে আমার মতন লম্বা বলা হয়েছে, এখানে আমি বলছি আমি ওর চেয়ে লম্বা নই। এই লাইনটা যদি শুধু পড়ি তাহলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যায় অ্যাকচুয়ালি প্রথম যে লাইনটা বলা হয়েছিল সেটাকে। মানে আমি যদি বলি আমি ওর চেয়ে লম্বা নই, তার মানে তোর থেকে ছোটও হতে পারি, সেটা তো জানি না আমরা, কিন্তু সেটা তো না, এখানে বলা হয়েছে সে আমার মতন লম্বা, তার মানে দুজনের হাইট সেম। তাহলে কম্পারেটিভ ডিগ্রি লাইন যদি পড়ি তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না, মনেই হচ্ছে না যে দুজনের হাইট সেম, এটা কিন্তু এই কম্পারেটিভ ডিগ্রি লাইন দেখে সম্ভবই না বোঝা। তো যদি তোমরা এই ব্যাপারে কনফিউজ হয়ে যাও তাহলে সেক্ষেত্রে একটা কথা বলি, একদম কনফিউজ হবে না, কারণ ডিগ্রি কখনোই পুরোপুরিভাবে ক্লিয়ারলি যে কনসেপ্ট সেটাকে আর কি এক্সপ্রেস করতে পারে না, কারণ ডিগ্রির মধ্যে সেরকম ধরনের ফরমেশনই নেই যে একদম যে ডেফিনেট ম্যাটারটা সেটা সব জায়গাতেও হোল্ড করে রাখবে, সেটা হয় না। তাই জন্য ওইটা নিয়ে কোনো কনফিউশন রাখবে না, শুধু স্ট্রাকচারটা মনে রাখবে, যেরকমটা হচ্ছে সেইভাবে অ্যাপ্লাই করবে, অসুবিধা একদম হবে না। পরেরটা দেখো, আমি তার মতন লম্বা না, এখানে ঠিক যে কনসেপ্ট আমি বলছি সেটা বোঝানোর জন্য পরের লাইনটা আমি লিখেছি একই সেন্সে, আমি তার মতন লম্বা না। তো সেই অর্থে যদি আমরা এই আগের লাইনটাকে একটু মডিফাই করে দিই, আমি তার মতন লম্বা না, তাহলে কি হবে, আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ কে না তার মতন, তাহলে হি। আগের লাইনটাই আমি লিখেছি একটু ঘুরিয়ে ফিরিয়ে। তো এখানে পার্থক্য কি আছে, এখানে নটের ব্যবহারটা লক্ষ্য করছি, যেটা কিন্তু আগে ছিল না। আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ হি, আমি তার মতন লম্বা নই। এখানে হি বলতে আগেরই মতন যেমন আই এর পরে অ্যাম সেন্স আসছিল, তেমনি হি এর পরে কিন্তু ইজ সেন্স, হি ইজ, এরকম অর্থে। তো আই অ্যাম নট অ্যাজ টল অ্যাজ হি, এইটা হলো আমার পজিটিভ ফর্ম। যদি এটা আমি এবার কম্পারেটিভ করি, সুপারলেটিভ তো হবে না, কারণ দুটো জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে কি হবে, ওই মাথায় যে হি আছে ওকে বলবো তুই এদিকে আয়, সামনে নিয়ে আসবো, তো সেটা লিখবো হি। তারপরে কি করব, এখানে অ্যাম নট ছিল, হি এর ক্ষেত্রে তো অ্যাম হবে না, কি হবে, ইজ হবে, সেটা লিখবো হি ইজ। এখানে আছে নট, নট তো লিখতে পারবো না, তুলে দিতে হবে, সেখানে কি করব, নটটা রিমুভ করে দিয়ে বাকি পার্টটা যেরকম হয় সেটা করব। টল আছে, টলটা করে দেবো টলার, হি ইজ টলার। তারপরে কি লিখবো, দ্যান, হি ইজ টলার দ্যান আই অ্যাম, তো আই লিখবো, হি ইজ টলার দ্যান আই, ওকে, বা আই অ্যাম লিখতে পারো, দরকার নেই, হি ইজ টলার দ্যান আই, এই হচ্ছে কনসেপ্টটা। তাহলে এই জিনিসটাই কিন্তু আমি আগে তাহলে এই জিনিসটাই আমি আগে বলেছিলাম যে যখন দেখবে নট নেই তখন নট দেবে, যখন দেখবে এরকম নট আছে তখন নটটাকে তুলে দেবে, তাহলে একে অপরের একটা অপোজিট রকমের সেন্স চলে আসলো। এইটা হলো টাইপ 1। এই ক্ষেত্রে কোনোভাবেই সুপারলেটিভ হয় না, কারণ দুটো আইডেন্টিটির মধ্যে তুলনা করা হচ্ছে, ওকে, দুজনের মধ্যে সবার সেরা শ্রেষ্ঠ এরকম হয় না, সেই জন্য। পরেরটা দেখো, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপ 2। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এখান থেকে একটু বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু খুবই সিম্পল কনসেপ্ট। স্কুলে কোনো ছেলেই রাজেশের মতন স্মার্ট নয়, স্কুলে কোনো ছেলেই রাজেশের মতন স্মার্ট নয়, এখানে কথাটা মতন সেন্সে লেখা আছে, তো মতন মানে হচ্ছে যেটা বুঝতে পারছো যে ওই পজিটিভ ফর্মে রয়েছে, তো সেই অর্থে আমরা লিখব, লেখা যাক। প্রথমে আমরা পজিটিভ ডিগ্রিটা করছি।
স্কুলে কোনো ছেলেই রাজেশের মতন স্মার্ট নয়। তাহলে কি করতে হবে, এই যে যখন দেখবে কোনো নয় এরকম সেন্স আসবে তখন পজিটিভ ডিগ্রিতে নো আদারের ব্যবহার করবে। আমরা একটু আগের স্লাইডে ফেরত যাই, যেখানে আমি লিখেছিলাম এই কনসেপ্টটা। কি লেখা ছিল, যে যখন পজিটিভ ডিগ্রিতে নো আদার আসে তখন কম্পারেটিভে সেটা পাল্টে হয় এনি আদার, সুপারলেটিভে ওর জন্য কিছু আসে না। তাহলে যেহেতু আমরা পজিটিভ ডিগ্রিতে নো আদার সেন্স অ্যাপ্লাই করছি, যেই এটা কম্পারেটিভে নিয়ে যাব তখন আমার এনি আদার আসবে। আর একটা বিষয় হলো যে এখানে আমরা যে লাইনটা দেখছি, স্কুলে কোনো ছেলেই রাজেশের মতন স্মার্ট নয় বলছে, তার মানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে না, অনেকের মধ্যে তুলনা হচ্ছে। সেই জন্য এখানে 3টে ডিগ্রি পসিবল হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ওকে, তো পজিটিভ করলে কোনো ছেলেই রাজেশের মতন স্মার্ট নয়, তো কোনো নয় এই সেন্সে আমরা কি করব, কোনো নয় সেন্সে প্রথমে লিখব যেটা দেখলাম নো আদার। লেখা যাক নো আদার, লিখলাম নো আদার কি, ছেলেই। নো আদারের পরে সিঙ্গুলার ফর্ম লিখো নো আদার বয়। ওকে, নো আদার বয়, এটা যেভাবে লেখা হয়েছে বর্তমানকাল, তো বর্তমানকাল সেন্সে ইজ দাও। নো আদার বয় ইজ, অ্যাজ বসাও, ফরম্যাট যেটা অ্যাজ দিলাম। নো আদার বয় ইজ কি করলাম, প্রথমে সাবজেক্ট সেকশনটা হয়ে গেল, যেই অক্সিলারি ভার্ব যেটা এখানে মেইন ভার্ব হয়েছে সেটা ব্যবহার করলাম, তারপরে সেই ফরম্যাটে চলে গেলাম পজিটিভের ফরম্যাট, অ্যাজ অ্যাডজেক্টিভ আবার অ্যাজ, সেটাই লিখবো। নো আদার বয় ইজ অ্যাজ রাজেশের মতন স্মার্ট, এই স্মার্টটা হলো অ্যাডজেক্টিভ, সেটা লিখবো অ্যাজ স্মার্ট অ্যাজ কে না, রাজেশ। ওকে, নো আদার বয় ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাজেশ, কোথায় না, স্কুলে, তো ইন দ্য স্কুল, ইন দ্য স্কুল। নো আদার বয় ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ রাজেশ ইন দ্য স্কুল। তো এই যে লাইনটা করলাম, এখানটায় আমরা তাহলে কি দেখলাম, নো আদারের ব্যবহার হলো, অ্যাজ স্মার্ট অ্যাজ এই কনসেপ্টটা আসলো। তো এটাকে এবার আমরা চেঞ্জ করব, পজিটিভ থেকে কোথায় নিয়ে আসবো না, কম্পারেটিভে নিয়ে আসবো। কম্পারেটিভে কি দেখলাম, যখন নো আদার থাকে সেটা আমরা এনি আদার করে দিই। এবার প্রশ্ন হলো, যদি নো আদারটাকে আমরা এনি আদার করি তাহলে এই এনি আদার সেন্সটা কি প্রথমে বসবে না, কারণ দেখো একটু আগে যখন আমরা এই ডিগ্রিটা চেঞ্জ করলাম উভয় ক্ষেত্রে আমরা দেখেছি যে দুটোরই কিন্তু সাবজেক্টের পজিশনটা পাল্টে যাচ্ছে, এক জায়গায় থাকে না। তখন আমি বলেছিলাম যে পজিটিভ নামটা যেই দেখবে সেটা প্রশ্নে হোক বা উত্তরে সব সময় জানবে সাবজেক্টের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই অর্থ থেকে আমরা সবার শুরুতে যাকে রাখবো, যে প্রথমে সাবজেক্টের ভূমিকায় আসবে, কোনোভাবেই কিন্তু এই নো আদার বয়, এই বয় কনসেপ্টটা এখানে আসবে না। কে আসবে, ওই মাথায় যে আছে, কে আছে, এই রাজেশ আছে, ওকে আমরা প্রথমে নিয়ে আসব। রাজেশ লিখলাম, রাজেশ লেখার পরে কি করব, যেটা এখানে অক্সিলারি ভার্ব যদি ওটা এখানে সুটেবল হয় লিখে দাও, সাবজেক্ট অনুযায়ী ওটা ডিপেন্ড করে। রাজেশ একজন সিঙ্গুলার, তাই জন্য এখানে আমরা সেটা লিখব, রাজেশ ইজ হলো, রাজেশ ইজ কি, অ্যাজ স্মার্ট অ্যাজ, তো এখানে তো স্মার্ট আছে, স্মার্টের সাথে কি যোগ হবে, স্মার্ট একবার উচ্চারণ হচ্ছে, তো স্মার্ট থেকে স্মার্টার ইয়ার যোগ করে দাও, ইজ স্মার্টার। রাজেশ ইজ স্মার্টার, তারপরে হবে কি, দেন। রাজেশ ইজ স্মার্টার দেন কে, এই যে নো আদার বয় ছিল ওটা পাল্টে গিয়ে হবে, নো আদার বয়টা পাল্টে হয়ে যাবে এনি আদার বয়, দেন এনি আদার বয়, কোথায়, ইন দ্য স্কুল। হলো রাজেশ ইজ স্মার্টার দ্যান এনি আদার বয় ইন দ্য স্কুল। তাহলে এখানে স্মার্টারের ব্যবহার দেখলাম, ইআর হয়ে গেল যোগ, আর দেন আসলো, আর আসলো এনি আদার, এই কনসেপ্টটা। এবার আসা যাক সুপারলেটিভে। আমরা সুপারলেটিভের ক্ষেত্রে কি দেখেছি, এনি আদার এবং নো আদার এসব হলে কিছুই ওর জন্য আসে না। এবার সুপারলেটিভের ফর্মটা করার সময় খেয়াল রাখবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুটোরই কিন্তু সাবজেক্ট যেটা একই থাকে। তো এখানে রাজেশ হয়েছে মানে এখানেও আমাকে রাজেশ লিখতে হবে, রাজেশ। তারপরে অক্সিলারি ভার্ব ইজ ছিল, এটা মেইন ভার্ব হয়েছিল ওখানে, এখানে আমরা একই রকমভাবে ইজ লিখব। এবার কি, আমরা এখানে যদি ফরম্যাটটায় যাই কিসের ব্যবহার হয়, লেটস গো ব্যাক। এখানে যে আমি যেটা আগে লিখেছিলাম, সুপারলেটিভ যখন হয় সেখানে ইএসটি যেই শব্দের সাথে যোগ হয় অ্যাডজেক্টিভের সাথে, তার আগে একটা দা আসে, এই যে দায়ের ব্যবহারটা, এই দায়ের ব্যবহারটা হয়েছে সেটা হয়। তো তাহলে আমরা এখানে দা ব্যবহার করে লাইনটাকে লিখব। তো রাজেশ ইজ দ্য স্মার্ট, স্মার্টের সাথে ইএসটি যোগ করে দাও,
স্মার্টেস্ট, রাজেশ ইজ দ্য স্মার্টেস্ট কি বয়, এই এনি আদারটা উঠে যাবে। আমি লিখেছি ওখানে কিছু হয় না, তাই নো আদার এনি আদার টোটাল কনসেপ্টটা বাদ চলে যাচ্ছে, সেখানে শুধুমাত্র এই যে বয় পড়ে আছে এটা লিখতে হবে। ওকে, স্মার্টেস্ট বয়, বাকি যেটা আছে সেটা ইন দ্য স্কুল হলো। রাজেশ ইজ দ্য স্মার্টেস্ট বয় ইন দ্য স্কুল। তাহলে এখানে দেখলাম দা আসলো, তারপরে অ্যাডজেক্টিভের ইএসটি ফর্মটা যোগ হলো। ওকে, এটা হলো টাইপ 2। এবার আসছে টাইপ 3। এটা লক্ষ্য করো, টাইপ 3তে কি হচ্ছে, পৃথিবীতে খুব অল্প সংখ্যক নদী গঙ্গার মতন বিখ্যাত। পৃথিবীতে খুব অল্প সংখ্যক নদী গঙ্গার মতন বিখ্যাত। এখানে যে সেন্সটা আসছে, বিষয়টা কীরকম আসছে দেখো, অল্প সংখ্যক, অর্থাৎ গঙ্গাকেই সব থেকে বিখ্যাত বলা হচ্ছে না। গঙ্গা নদীর মতন আরও কিছু কিছু নদী আছে যারা কিনা বিখ্যাত, সেই সেরা সব থেকে বিখ্যাত ক্যাটাগরি যেটা, তার মধ্যে থেকে গঙ্গা নদী বিলং করে। অর্থাৎ বেশ কয়েকটা নদীর মধ্যে গঙ্গা নদীও একটা, এরকম শ্রেষ্ঠদের ক্যাটাগরিতে, এরকম সেন্সে জিনিসটাকে বোঝানো হয়েছে। তো সেই অর্থে যখন দেখবো আমরা এরকম হচ্ছে, সেক্ষেত্রে আমরা পজিটিভ ডিগ্রি ফরম্যাটে, দেখো এখানে আমি লিখেছিলাম আগে যে সেক্ষেত্রে আমরা এই ভেরি ফিউ এর ব্যবহারটা লক্ষ্য করব। ভেরি ফিউ যখন সেরাদের একটা ক্যাটাগরি থাকবে, ওকে, তো সেই ক্যাটাগরির মধ্যে থেকে একজন বিলং করে এরকম। তো ভেরি ফিউ যদি হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটের মধ্যে যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা ইউজ করবে, যেটা তোমাদের পছন্দ। পার্সোনালি আমার মোস্ট আদারটার ব্যবহার করতে বেশি ভালো লাগে। কম্পারেটিভ এটা হয়, আর সুপারলেটিভে এর জন্য আসে ওয়ান অফ। তো সেগুলো কিভাবে হয় সেটা আমরা এবার দেখে নেব। আসা যাক। তো পৃথিবীতে খুব অল্প সংখ্যক নদী গঙ্গার মতন বিখ্যাত। তো যদি আমরা লিখি ফার্স্টে পজিটিভ ডিগ্রি, কেমন হবে, পৃথিবীতে খুব অল্প সংখ্যক নদী। এবার ঘটনাটা হলো, সবার প্রথমে আমাকে ওই ভেরি ফিউ দিয়েই স্টার্ট করতে হবে। ভেরি ফিউ, আগেরটার ক্ষেত্রে দেখলাম নো আদার হলো, কিন্তু এখানে সেটা নয়, ভেরি ফিউ হবে। ভেরি ফিউ কি, অল্প সংখ্যক নদী, সেটা আগে লিখতে হবে। ভেরি ফিউ রিভার্স, ভেরি ফিউ রিভার্স, এখানে মনে রাখবে প্লুরাল ফর্ম লিখতে হবে, যেটা কিন্তু আগের ক্ষেত্রে হয়নি। আগে আমরা সিঙ্গুলার লিখেছিলাম, এখানে আমরা প্লুরাল ফর্ম লিখবো যেহেতু ভেরি ফিউ আছে। ভেরি ফিউ রিভার্স আর, ভেরি ফিউ রিভার্স আর কি, গঙ্গার মতন বিখ্যাত। তো মতন সেন্সটা এবার লিখতে হবে অ্যাজ, বিখ্যাত মানে ফেমাস, অ্যাজ ফেমাস, অ্যাজ ফেমাস বলতে পারো, পপুলারও বলতে পারো, যাই হোক। ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ফেমাস অ্যাজ, অবশ্য পপুলার বললে সেটা একটু জনপ্রিয় সেন্সে বেশি অ্যাপ্লিকেবল হয়, ফেমাসটাই ঠিক আছে। অ্যাজ ফেমাস অ্যাজ কি, গঙ্গা নদীর মতন, অ্যাজ ফেমাস অ্যাজ দ্য, আমি এখানে গঙ্গা লিখলাম, আমার পার্সোনালি এটাই বেশি বেটার লাগে। ব্রিটিশদের একটা উচ্চারণ ছিল যেটা অনেক ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করা হয়, যেটা গঞ্জেইস বলা হয়, হুইচ ইজ অ্যাকচুয়ালি মানে ঠিক অ্যাকসেপ্টেবল নয়, গঙ্গা এটাই বলা সঠিক। যাই হোক, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ফেমাস অ্যাজ দ্য গঙ্গা পৃথিবীতে, তো ইন দ্য ওয়ার্ল্ড হলো। ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ফেমাস অ্যাজ দ্য গঙ্গা ইন দ্য ওয়ার্ল্ড, এরকমভাবে। ওকে, এবার এই যে ডিগ্রিটা, এখানে কি দেখলাম, ভেরি ফিউ এর ব্যবহার হলো, তারপরে দেখলাম এই অ্যাজ ফেমাস অ্যাজ কনসেপ্টটা, এবং গঙ্গা যেটা যার সাথে কম্পেয়ার করা হচ্ছে সেইটা আমরা দেখতে পেলাম। এবার আমরা এটা যদি কম্পারেটিভ ডিগ্রি করি, কীরকম হবে, ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ফেমাস অ্যাজ দ্য গঙ্গা ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে যেটা গঙ্গা আছে এটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো, যেরকমটা আগে করেছিলাম, এক্স্যাক্টলি সেম প্রসেস, আলাদা কিছুই নয়। দ্য গঙ্গা লিখলাম, দ্য গঙ্গা, আর ছিল সেটা তো এখানে হবে না, গঙ্গা একটা সিঙ্গুলার ফর্ম, সেই জন্য ইজ হবে। দ্য গঙ্গা ইজ কি না, অ্যাজ ফেমাস অ্যাজ, ফেমাস তো হয় না, ফেমাস যেটা শব্দ, এই ফেমাসের ক্ষেত্রে আমরা মোর ফেমাস এটাকে বলি, যদিও ফেমাস দুবার উচ্চারিত হচ্ছে, ডাইসিলেবিক ওয়ার্ড, তা সত্ত্বেও আমরা এটা ফেমাসার এরকম করব না। এখানে হবে দ্য গঙ্গা ইজ মোর ফেমাস, দ্য গঙ্গা ইজ মোর ফেমাস, তারপরে লিখবো কি দেন, এখানে যেটা ভেরি ফিউ রিভার্স ছিল ওটা চেঞ্জ হয়ে যাবে মেনি আদার, সাম আদার বা মোস্ট আদার রিভার্স। আমি এখানে মোস্ট আদারের ব্যবহারটা করছি, মোস্ট আদার মানে বেশিরভাগই, এরকম একটা সেন্সে, বেশিরভাগ নদীর থেকে এরকম অর্থে। মোস্ট আদার রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড হলো।
গঙ্গা ইজ মোর ফেমাস দ্যান মোস্ট আদার রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখলাম মোর আসলো, ফেমাস শব্দটা হলো, দ্যান হলো, এবং তারপরে মোস্ট আদারের ব্যবহারটা লক্ষ্য করলাম, যেটা কিনা এই ভেরি ফিউ চেঞ্জ হয়ে গিয়ে মোস্ট আদার হয়ে গেল। ওকে, এবার আসা যাক সুপারলেটিভের ফর্মে। সুপারলেটিভে কি হচ্ছে, এখানে আমি কি বলেছিলাম যে কম্পারেটিভ এবং সুপারলেটিভের ক্ষেত্রে সাবজেক্টটা সেম থাকে। তো গঙ্গা যেটা সেটাই লিখব, দ্য গঙ্গা, তারপরে ইজ, এখানে মোর ফেমাস আছে সেটা তো হবে না, কি হবে, দ্য মোস্ট ফেমাস এইটা। তো এবার সেটা লেখার আগে এখানে একটা কনফিউশনের ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এখানে তো মোস্ট আদার রয়েছে, সেটা কি করব, ওই মোস্ট আদারটাই তো চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে ওয়ান অফ, সেই ছকটার মধ্যে যেরকম লিখেছিলাম। তো সেটা এখানে লিখব, দ্য গঙ্গা ইজ ওয়ান অফ, ওয়ান অফ কি, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, মোস্ট ফেমাস কি সেটা, রিভার, অনেকগুলো রিভারের মধ্যে একটা, মোস্ট ফেমাস রিভারের মধ্যে একটা, এরকম সেন্সে। ওকে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিভার্স। তাহলে কি দেখলাম, একদিকে ভেরি ফিউ, অন্যদিকে মোস্ট আদার, আর একটা দিকে ওয়ান অফ এর ব্যবহার হলো। তো এই কনস্ট্রাকশনটার পরে নেক্সট যে কনসেপ্টটা আসছে, এটা লাস্ট যে ফ্যাক্ট, ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার, সেটা হচ্ছে এই ধরনের। দেখো, আমার বাবার মতন আমাকে অন্য কোনো ব্যক্তি এত ভালোবাসে না, আমার বাবার মতন আমাকে অন্য কোনো ব্যক্তি এত ভালোবাসে না। এবার এই লাইনটার মধ্যে এমন কিছু হাতি ঘোড়া পার্থক্য নেই, অলরেডি যে প্রথম তিনটে টাইপ দেখলাম আমরা, ওই তিনটে টাইপই হলো প্রধান, কিন্তু এখানে একটা বিশেষ ধরনের সেন্স আছে। সেটা কি, এতক্ষণ পর্যন্ত আমরা যে কটা লাইন দেখেছি সব কটা লাইনে দেখতে পাবে মেন ভার্ব হিসেবে আমরা কিন্তু যেগুলো অক্সিলারি ভার্ব হয়, যেমন ধরো ইজ বা আর, এগুলোর ব্যবহারটা কিন্তু মেনলি দেখেছি, ওরা মেন ভার্ব হিসেবে কাজটা করেছে। কিন্তু মেন ভার্ব হিসেবে মেনলি আমরা যে অ্যাকশন ভার্বগুলোকে জানি, সেই সমস্ত ভার্বে যদি কোনো কিছুর ব্যবহার হয় সেক্ষেত্রে অনেক সময় কনফিউশন তৈরি হয়। সেটাই যাতে না হয় সেটা বোঝানোর জন্য আমি টাইপ 4 বলে এখানে একটা কনসেপ্ট লিখেছি। দেখো, আমার বাবার মতন আমাকে অন্য কোনো ব্যক্তি এত ভালোবাসে না, তো সেই অর্থে আমার বাবার মতন তো লিখি যদি আমরা, কেমন হবে এটা, প্রথমে আমরা পজিটিভটা করব সবার ফার্স্টে, যেরকম আগে করেছি লেখা যাক। পজিটিভে কি হবে, কেউ আমাকে ভালোবাসে না এত, তো কেউ না, এই সেন্সে আমরা যেমনটা আগে দেখেছিলাম সেম, ওই যে রুলটা আমরা সেকেন্ড বারে করলাম টাইপ 2তে, যেখানে নো আদার ব্যবহার করেছিলাম, সেটাই কিন্তু এখানে করব। তো নো আদার লিখব প্রথমে, নো আদার কোনো ব্যক্তি, তো নো আদার পারসন, নো আদার পারসন ভালোবাসে না, মানে ভালোবাসাই যখন বলছে তার মানে সেই সেন্স থেকে আমরা বলতে পারি এটা কিন্তু বেসিক্যালি বলা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই জন্য লাভ শব্দের ব্যবহার হবে না। কথাটা অলরেডি আমরা নো আদারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছি, তাই জন্য আলাদা করে আর না সেন্সে নট লিখতে হবে না, আমরা শুধু ভার্বটাকে লিখব লাভ। এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য লাভ হয়ে যাবে লাভস। নো আদার পারসন লাভস কি, আমার বাবার মতন আমাকে, এই সেন্সটা লিখতে হবে। নো আদার পারসন লাভস কাকে না, আমাকে, তো মি। কার মতন, এই মতন সেন্সটা যেই আসলো তখনই আমার চলে আসছে সেই মানে ডিগ্রি সেকশনটা। এখানে কি লিখবো, বাবার মতন ভালোবাসে না, মানে বাবা যে পরিমাণ ভালোবাসে সেই পরিমাণ ভালোবাসাটা অন্য কেউ দিতে পারে না, এই পরিমাণ সেন্সটাই আমার এখানে অ্যাডজেক্টিভ সেন্সে আসবে। তো লিখবো নো আদার পারসন লাভস মি অ্যাজ মাচ, পরিমাণ অর্থে আমরা মাছ ব্যবহার করি সেটাই লিখব, অ্যাজ মাচ অ্যাজ মাই ফাদার। যদি এখানে মাই ফাদার লিখে ফুল স্টপ দিয়ে দিই এখানে একটুখানি ভুল হয়ে যাবে। কেন, কারণ অ্যাকচুয়ালি আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যেগুলো কিনা অক্সিলারি ভার্ব হয় তারা মেইন ভার্ব হিসেবে অ্যাক্ট করেছিল। এখানে যারা ইউজুয়ালি আমরা জানি একটু পাওয়ারফুল ভার্ব, যারা প্রধানত মেইন ভার্ব হিসেবেই কাজ করে, সেরকম ভার্বই এসছে লাভস। এরকম সেন্স আসলে ওটার সাথে মিলিয়ে ডু ভার্বের ফর্ম লিখে দেবে। তো এখানে লাভস আছে, সেই সেন্সে ডাজ লিখে দেব, মাই ফাদার ডাজ। হলো, যদিও এখানে লাভস আছে বলেই ডাজ লিখেছি তা নয়, এখানে মাই ফাদার যেটা সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে আমরা ডুটাকে ডাজ করেছি। ওখানে যদি অনেকে হতো তাহলে ডু করতাম। মোট কথা এটা বলতে চেয়েছি আমি যে যখন এখানে দেখবে ভার্বের যে ফর্মটা আছে সেই ফর্মের সাথে মিলিয়ে, মানে যে লাভস বা লাভ এটা তো ফার্স্ট ফর্ম, সেই অনুযায়ী আমরা ডু এর ফর্ম লিখবো। যদি দেখা গেল এটা পাস্ট হতো তাহলে আমাকে ওখানে ডিড লিখতে হতো, এরকম সেন্সটা আর কি। যাই হোক, তো নো আদার পারসন লাভস মি অ্যাজ মাচ অ্যাজ মাই ফাদার ডাজ। আমি খুব বেশি টেন্সার চেঞ্জ করিনি, যেটা তোমরা জানো, আগেও আমি বহুবার বলেছি, যাতে করে কনফিউশনটা না হয়, সিম্পলি যাতে জিনিসটাকে বুঝতে পারো। তো নো আদার পারসন লাভস মি অ্যাজ মাচ অ্যাজ মাই ফাদার ডাজ,
এটা যেহেতু কম্পারেটিভ হলো, যেহেতু এটা পজিটিভ হলো, কম্পারেটিভ এবার আমরা আসবো। তো কম্পারেটিভে আসলে এই যেটা সাবজেক্ট ডেফিনেটলি চেঞ্জ হয়ে যাবে। আমরা সেখানে এই যেটা মাই ফাদার ডাজ লিখছি, মাই ফাদার ওটাকে নিয়ে আসবো। মাই ফাদার কি? মাই ফাদার এখানে আছে লাভস, সেটাই লিখতে হবে। মাই ফাদার লাভস, তারপরে মি, মাই ফাদার লাভস মি অ্যাজ মাচ অ্যাজ, এখানে অ্যাজ এর ব্যবহার হয়েছিল, সেটা তো হবে না। কি হয় এখানে মাচ যেটা আছে সেটার ফর্মকে চেঞ্জ করতে হবে। তো মাচ চেঞ্জ হয়ে কি হয়? মাচ চেঞ্জ হয়ে যায় মোর। ওকে, মাই ফাদার লাভস মি মোর। তারপরে লিখবো দ্যান, মোর দ্যান, নো আদার পাল্টে কি হয়? এনি আদার, মোর দ্যান এনি আদার পারসন। হলো মাই ফাদার লাভস মি মোর দ্যান এনি আদার পারসন। এটা এবার আমরা সুপারলেটিভ করি। সেম যেরকম সাবজেক্ট এখানে আছে সেটাই বসবে। মাই ফাদার হলো লাভস মি মোর দ্যান এনি আদার পারসন। তো মাই ফাদার লাভস মি যেরকম আছে সেটা লেখো মি, তারপরে এই যেটা মোর, এটা তো অ্যাডজেক্টিভ, এটাকে আমায় চেঞ্জ করতে হবে। ওদিকে হয়েছে মাচ, তারপরে হলো মোর, মোর থেকে হয় মোস্ট, দা বসাবো, লিখবো মোস্ট। মাই ফাদার লাভস মি দ্য মোস্ট, এর মানেটাই হচ্ছে সবার থেকে বেশি ভালোবাসে। আলাদা করে আর এই সেকশনের কোনো প্রয়োজন নেই। ওকে, এরকমভাবে তোমরা এই ধরনের কনস্ট্রাকশন থাকলে করবে, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ওকে, তো এই হলো 4টে টাইপ, যে 4টে টাইপে তোমরা ডিগ্রি দেখতে পাবে। এই যে সেকশানগুলো আমি আলোচনা করলাম, এগুলো তোমরা একটু ভালো করে বুঝে নাও। আরও দরকার হয় প্রয়োজন মতন খাতায় সেগুলো লিখে নিয়ে নিজের মতন করে বেশ কিছু লাইন লিখে সেগুলোকে তোমরা চেঞ্জ করার চেষ্টা করো, দেখবে কনফিউশনটা পুরোপুরি কেটে যাবে। যদি তবুও মনে হয় কোথাও কনফিউশন হচ্ছে, কমেন্ট সেকশন আমাকে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই থাকছে। তোমরা এটাকে লাইক করে দিও আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।